আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারের সকলেই নিরাপদে আছে। আমিও ভালো আছি। আমি আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল, এই কোর্সটির ট্রেডমার্কস অ্যাক্ট 2009। এটার যে প্রিলিমিনারি চ্যাপ্টার সে সম্পর্কে আমি গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছি। আমার আজকে ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টার 2 সম্পর্কে, অর্থাৎ ট্রেডমার্কস অ্যাক্ট 2009-এর চ্যাপ্টার 2। সেই চ্যাপ্টার 2-তে কী কী বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেটা আগে একটু জেনে নেই। রেজিস্টার, প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ডিশন ফর রেজিস্ট্রেশন। অর্থাৎ চ্যাপ্টার 2-তে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে নিবন্ধক, তারপর প্যাটেন্ট, ডিজাইন এবং এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের যে পদ্ধতি সেগুলো এবং কন্ডিশনগুলো আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 2-তে। তো আমরা প্রথম প্রিলিমিনারি চ্যাপ্টারে যেটা পড়েছিলাম যে ধারা 1 ও 2, আজকে আমরা ধারা 3 থেকে পড়া স্টার্ট করব। তো ধারা 3-এ কি বলা হয়েছে দেখো, যে রেজিস্টার অফ ট্রেডমার্ক, ট্রেডমার্কস রেজিস্ট্রি এটসেট্রা। অর্থাৎ ধারা 3-এ যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধক এবং ট্রেডমার্কের রেজিস্ট্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেখানে দফা 1-এ যেটা বলা হয়েছে যে নিচের উদ্দেশ্য কল্পে আর কি এই আইনটি প্রস্তুত করা হয়েছে। তাহলে উদ্দেশ্য পূরণ কল্প যে আমরা দেখব কি কি দফা সেখানে বলা হয়েছে। তো শুরুতে দেখো, এই দফাতে একটি কথা রয়েছে যে দ্য ট্রেডমার্ক রেজিস্ট্রি উইং অফ দ্য ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস established under the Patents and Designs Act 1911 Act এখানে ভলিউম 2 অফ 1911 hereinafter এটা কিন্তু একসাথে hereinafter referred to as the said act in this section shall be the trademark registry under this act। অর্থাৎ আমরা যদি দফা এ আলোচনা করতে যাই তাহলে এখানে যেটা বলা হয়েছে যে প্যাটেন্টস অ্যান্ড ডিজাইন অ্যাক্ট, এই যে প্যাটেন্টস অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 ভলিউম 2-তে, মানে এই আইনের ভলিউম 2-তে যে বিষয়টা বলা হয়েছে, যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে, সেই ধারা অনুযায়ী এখানে যেটা বলছে যে দ্য ট্রেডমার্কস রেজিস্ট্রি, প্যাটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস, এই যে ডিপার্টমেন্টটা রয়েছে, দ্য ডিপার্টমেন্ট অফ, আমি যদি শুরু থেকে বলি দ্য ট্রেডমার্ক রেজিস্ট্রি উইংস অফ দ্য ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। তো এই যে ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছে সেই ডিপার্টমেন্ট থেকেই কিন্তু ট্রেডমার্কস একটা নিবন্ধন করতে হবে, ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে। অর্থাৎ আমাদের যে ট্রেডমার্কের জন্য সরকার কর্তৃক আইন ধারা একটি নির্দিষ্ট উইং অনুযায়ী একটি ডিপার্টমেন্ট রয়েছে বা একটি ডিপার্টমেন্টের নির্দিষ্ট উইং রয়েছে, সেই উইংয়ে কিন্তু এই ট্রেডমার্ক রেজিস্ট্রিটা করতে হবে। এখানে নিবন্ধন কার্যক্রমটা এই উইংয়ে, এই ডিপার্টমেন্টেই করতে হবে, অন্য কোথাও করা যাবে না। তো এই সম্পর্কে আসলে এই দফাতে বলা হয়েছে। এবার দেখি আমরা বিতে কি বলা হয়েছে। তো যেহেতু আমরা আজকে আলোচনা করছি চ্যাপ্টার 2 এর রেজিস্টার নিবন্ধন এবং ট্রেডমার্ক নিবন্ধন এবং ট্রেডমার্ক নিবন্ধক সম্পর্কে, তো সেহেতু এখন আমরা দেখি 3-এর বিতে কি বলা হয়েছে। There shall be a registrar in the trademark registry who shall be called the registrar of trademark, and the registrar of patents, design and trademarks appointed under the said act shall be registrar of trademark। তো এখানে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নিবন্ধক সম্পর্কে। অর্থাৎ ট্রেডমার্ক যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী ট্রেডমার্ক রেজিস্ট্রি করার জন্য একজন নিবন্ধক থাকবেন, যিনি আইন অনুযায়ী নিবন্ধিত হবেন, যিনি নিবন্ধক নামে, ট্রেডমার্ক নিবন্ধক নামে পরিচিত হবেন। তো
তো সেজন্য আমি যে অ্যাক্টের কথা বলেছি যে 1911 সালের অ্যাক্ট, যেটা এতে বলা হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী তিনি কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন এবং নিয়োগপ্রাপ্ত হয়ে বলা হচ্ছে যে দ্য রেজিস্টার অফ প্যাটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস নামে গণ্য হবে বা এখানে তিনি নিবন্ধক হবেন, মানে ট্রেডমার্ক নিবন্ধক হবেন। এই যে তার নিয়োগটা সেটা কিন্তু আইন অনুযায়ী হবে, এটা অন্য কোনোভাবে হবে না। আইন অনুযায়ী যেভাবে তার নিয়োগ হওয়ার কথা সেভাবে তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ট্রেডমার্ক নিবন্ধক নামে অভিহিত হবে। সে সম্পর্কে এই তিনের বি দফায় বলা হয়েছিল। তো এবার আসি তিনের 2 ধারাতে কি বলা হয়েছে সেটা দেখি আমরা। For the purpose of facilitating the registration of trademarks, government may by notification in the official gazette established one or more branch office of the trademark registry. তো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য বা ট্রেডমার্কের সাথে জড়িত অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য এক বা একাধিক শাখা অফিস স্থাপন করতে পারবে। সে সম্পর্কে আইনের এই 3-এর 2 ধারায় বলা হয়েছে। এবার দেখি 3-এর 3 ধারায় কি বলা হয়েছে। The trademark registry or its branch office shall perform all functions relating to trademarks including their registration. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিস বা শাখা অফিস সমূহ ট্রেডমার্কের রেজিস্ট্রেশন সহ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়াও যে আনুষঙ্গিক বা সংশ্লিষ্ট যে কার্যাবলীগুলো রয়েছে সমস্ত কার্যাবলী কিন্তু পরিচালনা করবে এই ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিস বা শাখা অফিস। অর্থাৎ ট্রেডমার্ক সংক্রান্ত সবগুলো কাজই এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অফিস বা তার শাখা অফিস থেকে পরিচালনা করা হবে। এরপরে আসি 3-এর 4-এ যেটা বলা হয়েছে, the government may by notification in the official gazette appoint required number of deputy registrar. অর্থাৎ সরকার সরকারি প্রজ্ঞাপন বা সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা যে পরিমাণ সংখ্যক ডেপুটি রেজিস্ট্রার বা উপনিবন্ধক প্রয়োজন সেই পরিমাণ উপনিবন্ধককে নিয়োগ দিতে পারে। তো এই ছিল 3-এর 4। এবার আসি 3-এর 5-এ কি বলা হয়েছে। 3-এর 5 ধারায় কি বলা হয়েছে একটু দেখি আমরা। ডেপুটি রেজিস্ট্রার shall discharge his duties in respect of registration under this act and under the control and supervision of the registrar. অর্থাৎ উপনিয়ন্ত্রক সাধারণত এই আইনের অধীন নিবন্ধক যিনি রয়েছেন তার তত্ত্বাবধানে এই ট্রেডমার্ক সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে। সোজা বাংলা যদি বলা যায় তাহলে যে নিবন্ধক রয়েছে সেই উপনিবন্ধক আইনের অধীন বা এই আইন দ্বারা যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই নিবন্ধকের আন্ডারে থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে। এরপরে বলি যে 3-এর 6-তে কি বলা হয়েছে। 3-এর 6 ধারায় বলা হয়েছে, the registrar with the prior approval of the government may be notification or special order delegate any of his functions or authority to a deputy registrar or any other subordinate officer or officers. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে একজন নিবন্ধক, এখানে কিন্তু উপনিবন্ধকের কথা বলা হয়নি, নিবন্ধক মানে যিনি সরাসরি নিবন্ধক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই নিবন্ধক সরকারের পূর্ব অনুমোদন ক্রমে বা কোনো স্পেশাল আদেশের দ্বারা বা গ্যাজেটের দ্বারা প্রজ্ঞাপনের দ্বারা তার কোনো সুনির্দিষ্ট দায়িত্ব বা তার যে কার্যাবলী রয়েছে সেটি সুনির্দিষ্ট শর্তে ডেপুটি যে রেজিস্ট্রার রয়েছে তাকে অথবা অন্যান্য যে সাবঅর্ডিনেট অফিসার বা অফিসার্সরা রয়েছে তাদের ওপর সে দায়িত্ব তিনি প্রদান করতে পারেন। তাহলে সোজা কথায় যদি আমরা বলতে চাই তাহলে একজন নিবন্ধক সরকারের পূর্ব অনুমতি ক্রমে বা অনুমোদন ক্রমে তার ওপর অর্পিত যে সকল দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্যে সুনির্দিষ্ট কোনো দায়িত্ব বা
যে কোনো দায়িত্ব সে তার যে অধস্তন ডেপুটি নিবন্ধক অথবা অন্যান্য অধস্তন কর্মকর্তা রয়েছে তাদেরকে সুনির্দিষ্ট শর্তে সেই দায়িত্ব অর্পণ করতে পারে। আসলে এই কথাটাই বলা হয়েছে 3-6-তে। এবার আসি এই ট্রেডমার্কস অ্যাক্টের 4 ধারায় কি বলা হয়েছে। দ্য রেজিস্ট্রার অফ ট্রেডমার্ক বলাই হচ্ছে যে ট্রেডমার্কের নিবন্ধক। তাহলে দেখি এখানে ট্রেডমার্কের নিবন্ধক সম্পর্কে কি বলা হয়েছে। For the purpose of this act, a book or record to be called register. এখানে কিন্তু দ্য রেজিস্টার মানে নিবন্ধক নয়, এখানে রেজিস্টার হচ্ছে নিবন্ধন বই। ঠিক আছে, তার মানে এতক্ষণ আমরা কিন্তু রেজিস্টার বলতে নিবন্ধক বুঝাচ্ছিলাম, এখন কিন্তু রেজিস্টার হয়ে গেল নিবন্ধন বই। দ্য রেজিস্টার অফ ট্রেডমার্ক, তাহলে আমরা পড়ছি কি বলা হয়েছে। ফর দ্য পারপোজ অফ দিস অ্যাক্ট, এ বুক অর রেকর্ড টু বি কল্ড রেজিস্টার of trademark shall be kept at the trademark registry, wherein all registered trademarks with the names, with addresses and description of the proprietors, notifications of assignments and transmission, the names, addresses and description of registered users, disclaimers, condition, limitation and such other matters rating to registered in writing way of trademark registration. এখানে 2-3টা শব্দ লেখা নেই যেটা আমি মুখে বললাম, জায়গারভাবে লিখতে পারিনি। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম আপনি তো প্রতিটা লাইন টু লাইন বাংলা অনুবাদ করে দিতে পারেন। দেখো আইনের ক্ষেত্রে না, প্রতিটা লাইনের অর্থ যদি আমি করতে যাই তাহলে আইনে যে কথাটা বলা হয়েছে একটা ধারায় বা একটা দফাতে, সেই কথাটা আসলে সম্পূর্ণরূপে উঠে আসে না। সেজন্যই আমি মূলত প্রথমে পুরো দফাটা বা পুরো ধারাটা আগে পড়ি, এরপরে সেটাকে আমি তোমাদেরকে বাংলাতে বুঝিয়ে দিই। যেমন এখানে প্রথম লাইন থেকে কিন্তু আমি যে কল রেজিস্টার পর্যন্ত বলে আবার শুরু করতে পারতাম, কিন্তু এখানে আসলে যেটা বোঝাতে চেয়েছে সেটা এখন আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝাবো। এখানে যেটা বলেছে যে দ্য রেজিস্টার অফ ট্রেডমার্ক মানে একটা নিবন্ধন বহি, অর্থাৎ ট্রেডমার্ক যখন নিবন্ধিত করা হবে সেই নিবন্ধন প্রক্রিয়ায় ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের যে বই সেখানে একটি মানে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় একটি ট্রেডমার্ক বই রাখা হবে বা রেজিস্ট্রেশন বই রাখা হবে বা রেকর্ড সংরক্ষণ করা হবে। যে রেকর্ড বইতে বা আমরা নিবন্ধন বইয়ের কথা বলি, যে নিবন্ধন বইতে প্রত্যেকটা ট্রেডমার্কের জন্য যারা স্বত্বাধিকারী রয়েছেন সেই স্বত্বাধিকারীদের নাম, ঠিকানা, বিবরণ, তাদের মালিকানা সংক্রান্ত যে তথ্য সেটা, আবার তারা যদি সেই ট্রেডমার্ক হস্তান্তর করে থাকে সেই সংক্রান্ত তথ্য প্রজ্ঞাপন সহ, মানে প্রজ্ঞাপন সহ সেই সমস্ত তথ্য এই নিবন্ধন বইতে থাকবে। এছাড়াও নিবন্ধন মানে ট্রেডমার্ক নিবন্ধন বইতে ট্রেডমার্কের ব্যবহারকারী, আগে বলেছি স্বত্বাধিকারী, এখন বলছি ট্রেডমার্কের ব্যবহারকারী, ট্রেডমার্কের যে মালিকানা সত্ত্ব ছিল সেটার পরিত্যাগকারী বা হস্তান্তরকারী, তার নাম, ঠিকানা, তথ্য, বিবরণ, তাদের যে সীমাবদ্ধতা সমূহ, তাদের মানে সব কিছুই কিন্তু এই আইনের অধীন নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু উল্লেখিত থাকবে নিবন্ধন বহিতে। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই, এখানে যেটা বলা হয়েছে যে ট্রেডমার্ক বই নামে একটি বই থাকবে যেটা এই নিবন্ধন প্রক্রিয়ার একটি অংশ, এবং যেখানে এই ট্রেডমার্ক আইনের উদ্দেশ্য পূরণ কল্পে এখানে যে ট্রেডমার্ক নিবন্ধন প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটিতে নিবন্ধন বই নামে একটি বই থাকবে যেখানে রেকর্ড সংরক্ষিত থাকবে ট্রেডমার্কের স্বত্বাধিকারী এবং ব্যবহারকারী সম্পর্কে, এবং ট্রেডমার্কের যিনি হস্তান্তরকারী মানে যে স্বত্বাধিকারী ছিল তিনি যদি সেই ট্রেডমার্ক অন্য কারোর কাছে হস্তান্তর করে দেন, তাহলে যেমন স্বত্বাধিকারীর ব্যবহারকারী তেমনি মানে যাকে আবার হস্তান্তর করা হয়েছে সেই হস্তান্তর গ্রহীতার নাম, ঠিকানা, তাদের বিবরণ, তাদের সীমাবদ্ধতা, তাদের ট্রেডমার্কের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী একটি নির্দিষ্ট পদ্ধতিতে সেখানে উল্লেখ করা থাকবে, অর্থাৎ একটা ফরম্যাট থাকবে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু তাদেরকে সে তথ্যগুলো দিতে হবে।
অর্থাৎ আমরা যদি হাতে লেখে কোনো আবেদন দেই আর একটা ফরম্যাট করা আবেদনের মধ্যে যেরকম পার্থক্য রয়েছে, এই নিবন্ধন বইয়ের সাথে কিন্তু অন্যান্য যে তথ্যের বিবরণী ছক রয়েছে তার সাথে পার্থক্য রয়েছে। তার মানে আইন অনুযায়ী তোমাকে নিবন্ধন বইতে যেভাবে যে তথ্য চাওয়া হয়েছে ঠিক সেভাবে সেই ফরম্যাটে সেখানে সেই তথ্যগুলোকে দিতে হবে। তো এটাই ছিল আমার 4 ধারা। তো এবার আসি 4-এর 2 ধারা। 4-এর 2 ধারায় বলা হয়েছে যে সাবজেক্ট টু দ্য সুপারিনটেন্ডেন্স and direction of the government, the registrar shall maintain the preserve the register। অর্থাৎ সরকারের তত্ত্বাবধানে এবং সরকারের নির্দেশনা সাপেক্ষে মানে যে নিবন্ধন বহিটা, সেই বহিটা তিনি সংরক্ষণ করবেন এবং নিয়ন্ত্রণ করবেন। এটা নিজে নিজে করবেন না, সরকারের যে তত্ত্বাবধান এবং তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু নিবন্ধককে এই কাজটি করতে হবে। এরপরে 4-এর 3 যেটা বলা হয়েছে, there shall be kept at the trademark registry and each branch office of the department copy of the register and such other documents mentioned in section 116 of this act as the government may by notification in the official gazette or direct। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে নিবন্ধন রেজিস্ট্রির প্রক্রিয়ায় প্রত্যেকটা নিবন্ধন অফিস অর্থাৎ রেজিস্টার অফিস বা এর অধীন যে শাখা অফিসগুলো রয়েছে প্রত্যেকটা অফিসে মেইন যে নিবন্ধন বই সেই নিবন্ধন বইয়ের কপি সংরক্ষণ করতে হবে। এছাড়া এই আইনের 116 ধারায় যে সকল দলিলাদি সম্পর্কে উল্লেখ করা হয়েছে তার মধ্যে সরকার কর্তৃক সরকারের মানে গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা বা সরকারের নির্দেশিত দলিলসমূহ কিন্তু সংরক্ষণ করতে হবে। এই কথাটাই কিন্তু আসলে 4-এর 3-এ বলা হয়েছে। অর্থাৎ নিবন্ধন বহির যে ফটোকপি বলি বা আয়নাদার একটি কপি বলি সেটা কিন্তু ফটোকপিটা আসলে অন্যান্য যে কপি সেই কপিগুলো সংরক্ষণ করতে হবে শাখা অফিসগুলোতেও, মানে নিবন্ধন বহির একটি কপি শাখা অফিসগুলোতেও সংরক্ষণ করতে হবে যাতে নিবন্ধনের যে ট্রেডমার্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়। সেজন্যই মূলত এই কথাটা বলা হয়েছে যে নিবন্ধনের বহির একটি কপি প্রত্যেকটি শাখা অফিসে থাকবে এবং 116 মানে এই যে ট্রেডমার্ক অ্যাক্ট 2009 অনুযায়ী 116 ধারায় উল্লেখিত যে দলিলগুলো মানে নিবন্ধন অফিসে সংরক্ষণ করতে হবে তার মধ্যে সরকার কর্তৃক বা সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা বা সরকার কর্তৃক নির্দেশিত যে দলিলগুলোর কথা বলা হয়েছে সেই দলিলগুলো কিন্তু এই শাখা অফিসগুলোকে সংরক্ষণ করতে হবে। এরপরে আসি 4-এর 4-এ কি বলা হয়েছে, নো নোটিস অফ এনি ট্রাস্ট এক্সপ্রেস অর ইমপ্লাইড অর কনস্ট্রাকটিভ shall be entered in the register and no such notice shall be receivable by the registrar। এখানে এই রেজিস্টার অর্থ হচ্ছে বই আর এই রেজিস্টার অর্থ হচ্ছে নিবন্ধক। ঠিক আছে, তাহলে এখানে কি মেইন কথা কি বলা হয়েছে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যক্ষ পরোক্ষ বা গঠনমূলক কোনো ট্রাস্টের কোনো নোটিশ নিবন্ধন বহিতে উল্লেখ করবে না বা নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করা যাবে না এবং নিবন্ধক অনুরূপ কোনো ট্রাস্টের নোটিশ গ্রহণ করবে না, অর্থাৎ নিবন্ধকের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে এখানে যেটা এক কথায় বলা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো ট্রাস্টই হোক সেটা প্রত্যক্ষ পরোক্ষ বা গঠনমূলক ট্রাস্ট হোক তার কোনো নোটিশ নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করা যাবে না এবং নিবন্ধক সেই নোটিশটা গ্রহণ করবে না। ঠিক আছে, তো এবার আসি আমি 4-এর 5, আসলে 4-এর 5 না, এটা হবে 5 ধারা। তাহলে উক্ত আইনের 5 ধারায় কি বলা হয়েছে সেটা একটু পড়ি। আসলে 5 ধারায় যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট শ্রেণীভুক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে। তাহলে আমরা একটু পড়ি। লেখা আছে রেজিস্ট্রেশন অফ সার্টেন ক্লাস অফ গুডস অর সার্ভিসেস, যে কথাটা বলছিলাম যে নির্দিষ্ট শ্রেণীকৃত পণ্য এবং সেবার ক্ষেত্রে এই আইনে যেটা বলা হয়েছে যে এ ট্রেডমার্ক মে বি রেজিস্টার্ড ইন রেসপেক্ট অফ সার্টেন ক্লাস অফ গুডস অর সার্ভিসেস বাই whom complying the requirement
determined of the respective class or classes. নিচের লাইনটা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, আসলে জায়গার স্বল্পতার কারণে এরকম হচ্ছে। যাই হোক, আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট শ্রেণীভুক্ত পণ্যের ক্ষেত্রে সেই কোনো নির্দিষ্ট শ্রেণী বা শ্রেণীসমূহের জন্য যে শর্তাবলী প্রযোজ্য রয়েছে সেই শর্তাবলীগুলোকে পূরণ করে তাহলে এই আইনের অধীনে নিবন্ধিত হতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীকৃত পণ্যসমূহ তাদের জন্য যে পণ্য এবং সেবাসমূহ তাদের জন্য যে নির্দিষ্ট শর্তাবলী আইন দ্বারা প্রবর্তিত করা হয়েছে সেই শর্তাবলীগুলোকে যদি তারা পূরণ করতে পারে তাহলে তারা রেজিস্টার বইতে নিবন্ধিত হতে পারবে। তো এটাই ছিল 5-1 ধারা। এবার আসি 5-2 কি বলা হয়েছে। 5-2 কি বলা হয়েছে দেখো, any question arising as to the class of any goods or services shall be disposed of by the registrar whose decision in the matter shall be final. অর্থাৎ কোনো পণ্য বা সেবার শ্রেণী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হলে নিবন্ধক সেখানে যে সিদ্ধান্ত দিবেন সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। মানে সোজা কথায় যদি কোনো পণ্য বা সেবার শ্রেণী সম্পর্কে কোনো কোশ্চেন বা প্রশ্ন উত্থাপিত হয় সেক্ষেত্রে নিবন্ধকের রায় কিন্তু চূড়ান্ত, অর্থাৎ নিবন্ধকই সেই প্রশ্নের উত্তর দিবেন বা সেই সমস্যার সমাধান নিবন্ধক করবেন এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হচ্ছে চূড়ান্ত। এরপরে আসি 6 ধারায় কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে রিকুইজিটস ফর রেজিস্ট্রেশন ইন দ্য রেজিস্টার, মানে পণ্য বা সেবার যে ট্রেডমার্ক নিবন্ধন করা হবে সেই নিবন্ধনের পূর্ব শর্ত কি। তাহলে পূর্ব শর্তগুলো দেখে নিয়ে আমি প্রথমে যেটা বলা হয়েছে যে এ ট্রেডমার্ক শ্যাল নট বি রেজিস্টার্ড ইন দ্য রেজিস্টার আনলেস ইট কন্টেইনস অর কনসিস্টস অফ at least one of the following essential particulars। মানে ট্রেডমার্কের বইতে ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন বইতে নিবন্ধিত হবে না ট্রেডমার্কটি যতক্ষণ পর্যন্ত এর মধ্যে কোনো আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করা না থাকে বা আবশ্যিক বিষয় সম্পর্কে সেই যে নিবেদনের আবেদন ফর্মে যদি কোনো বিবরণ উল্লেখ না থাকে তাহলে সেই আবশ্যিক বিষয়গুলো কি, এবার একটু সেটা দেখি। দেখো এতে বলা হয়েছে the name of a company, individuals or firm represented in a special or particular manner। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে বিশেষভাবে যদি কোনো কোম্পানির বা ব্যক্তির বা কোনো ফার্মের নাম উল্লেখ করা না হয়, মানে আবেদনে তুমি ট্রেডমার্ক হিসেবে যে সংকেতটি চাচ্ছ সেই সম্পর্কে তুমি কোনো নাম ব্যবহার করতে পারো, সেটা বিশেষভাবে হতে হবে, সাধারণভাবে না। বিশেষভাবে বিশেষত্ব প্রকাশ করবে এমনভাবে আসলে নামটিকে অন্তর্ভুক্ত করতে হবে। সেটা বলা হচ্ছে যে ব্যক্তি বিশেষ হতে পারে, ফার্মের হতে পারে অথবা কোনো কোম্পানির হতে পারে। আচ্ছা, এরপরে দেখি কি বলা হয়েছে বিতে, দ্য সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর রেজিস্ট্রেশন অর সাম প্রিডেসর ইন হিজ বিজনেস। অর্থাৎ এখানে ব্যবসায়ীর নিজের স্বাক্ষর থাকতে হবে অথবা ব্যবসায়ের কোনো পূর্বসূরির স্বাক্ষর থাকতে হবে। মানে সেখানে নিবন্ধন বহিতে যে তথ্যগুলো অন্তর্ভুক্ত করা হবে তার মধ্যে ট্রেডমার্ক বহিতে অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। সেটা ব্যবসায়ী হতে পারে বা ব্যবসায়ের পূর্ব শর্ত পূর্ব উত্তরসূরি, আসলে উত্তরসূরির স্বাক্ষর থাকতে হবে। এরপরে দেখো কি বলা হয়েছে যে সি ওয়ান অর মোর ইনভেন্টেড ওয়ার্ডস। অর্থাৎ এখানে বলা হয়েছে যেটা যে নতুনভাবে উদ্ভাবিত এক বা একাধিক শব্দ, যেটা হচ্ছে ওই কোম্পানির বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পারে। যেমন আমরা বলি না একটেল, এক ধাপ এগিয়ে, এর মানে হচ্ছে কি এই শব্দগুলো দিয়ে আসলে তোমাকে বোঝানো হচ্ছে যে একটেল যারা ব্যবহার করবে তারা অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবে। বিষয়টা এরকমই যে নতুন কোনো উদ্ভাবিত শব্দ বা শব্দ সমষ্টি
যেটা ওই মানে মার্কটাকে আলাদা করছে। মানে এখানে ওই শব্দগুলোও কিন্তু মার্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে বা ট্রেডমার্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এরপরে দেখি ইতে কি বলা হয়েছে, এনি আদার ডিস্টিংটিভ মার্ক বা অন্য কোনো স্বতন্ত্র সূচক শব্দ যেটা অন্য কারো ট্রেডমার্ক থেকে তোমার ট্রেডমার্কটিকে আলাদা করবে। অর্থাৎ এই যে পূর্ব শর্তগুলো আমি বলছি, সেই পূর্ব শর্তগুলোতে তুমি দেখো যেই মানে কথাগুলো বলা হয়েছে সবগুলোই কিন্তু অন্য ট্রেডমার্ক থেকে আলাদাভাবে তোমার ট্রেডমার্কটাকে চেনাবে এই সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এখানে নাম হতে পারে, স্বাক্ষর হতে পারে, আবার কোনো নতুন উদ্ভাবিত শব্দ বা কোনো স্বতন্ত্র সূচক কোনো মার্ক যেটা অন্যদের থেকে আলাদা। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।